আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্প্রতি পুলিশের দুজন সাবেক কর্তা আসাদুজ্জামান মিয়া, এই আসাদুজ্জামান মিয়ার সঙ্গে আসাদুজ্জামান আর তার নিজের নাম আসাদুজ্জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম নাম, এই দুটো নামের সঙ্গে মিল আছে। কিন্তু মিল থাকা সত্ত্বেও দুজনের যে পরিচয়, অবস্থান, ব্যক্তিত্ব একেবারে সম্পূর্ণ ভিন্ন মাত্রার, সেটা পরে বলছি। তো উনি হলেন আসাদুজ্জামান খান কামাল আর উনি হলেন আসাদুজ্জামান মিয়া, মিয়ার বেটা। দ্বিতীয় যেই ব্যক্তি সেটা হলো জনাব বেনজির। আমি এই তিনজন ব্যক্তিকেই চিনি, ঘনিষ্ঠভাবে চিনি। তো সঙ্গত কারণেই আসাদুজ্জামান মিয়ার সঙ্গে আসাদুজ্জামান খান কামাল একটি অর্থে তাদের মধ্যে মিল আছে। সেটি হলো দৃশ্যত দুজনই ভদ্র, আর স্বরাষ্ট্রমন্ত্রী জন্মগতভাবে ভদ্র। আর অমিল হলো স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে এখনো পর্যন্ত দুর্নীতির কোনো ছিটে ফাটা কোনো নজির, দুর্নাম বা বদনাম এখনো আসেনি। তিনি পারলে কাউকে উপকার করেছেন, না পারলে চুপচাপ থেকেছেন, কথা খুব হিসাব করে বলেছেন। ফলে তিনি এই পদ পদবিতে থাকা সত্ত্বেও, দীর্ঘদিন থাকা সত্ত্বেও মানুষের ক্রোধের, ঘৃণার বস্তু তিনি নন। মেপে মেপে কথা বলেন এবং পার্লামেন্টে তিনি আমার পাশে, আমরা পাশাপাশি বসতাম। তো আমাদের মধ্যে খুবই একটি ভালো সম্পর্ক ছিল একটা সময়টিতে। তো তিনি মন্ত্রী হওয়ার পরে আসলে একদিন কথা হয়েছে, এরপর আর কোনো যোগাযোগ হয় না। তারও আমার মতো লোকের দরকার হয় না, আর আমারও মন্ত্রী মিনিস্টার দেখলে খুব ভয় লাগে। আমি সাধারণত আমার যারা কলিগ, এমনকি বেশিরভাগ এখন মন্ত্রী আছেন অনেকেই ছোট ভাই পার্লামেন্টে, যাদের সঙ্গে আমার খুবই পারিবারিক সম্পর্ক ছিল। কিন্তু যখনই তারা মন্ত্রী হয়ে গেছে, আমি তাদের থেকে 10 গজ দূরে থাকি। আমার আসলে ক্ষমতা দেখলে ভীষণ ভয় লাগে। পুলিশের মধ্যে অনেক বড় বড় কর্তা আছে, একেবারে সেই আইজি বেনজির থেকে শুরু করে তারও আগে শহীদুল হক সাহেবের সাথে ভালো সম্পর্ক ছিল, নূর মোহাম্মদ সাহেবের সাথে ভালো সম্পর্ক ছিল। কিন্তু তাদের সাথে এক টেবিলে গিয়ে বসা, খাওয়া দাওয়া, এই জিনিসগুলো আমার কখনোই হয় না। আমার পুলিশ দেখলেও ভয় লাগে। আর আর্মি তো মানে কি বলবো, মানে ক্যান্টনমেন্টের ধারে কাছে আমি যাই না, আমার ভয় লাগে। এই জিনিসগুলো আমি পারি না। কেন ভয় লাগে, কি লাগে জানি না। প্রথম যখন এমপি হলাম, এই পুলিশ একজন ওসি আমাকে একটা স্যালুট দিলেন, মানে 2009 সনে। আমি এতটা ভয় পেলাম, আমি বারবার শুধু তার পিস্তলের দিকে তাকাচ্ছি। তা আমি পরে তাকে অনুরোধ করলাম যে, ভাই, আমি একদিন আগেও তো সাধারণ আমজনতা ছিলাম, আপনার এই যে পিস্তল কোমরে নিয়ে এরকম জোরে একটা স্যালুট আমি আসলে সহ্য করতে পারছি না। সো বি ফ্রেন্ডলি, আমাকে দেখে আসলে আপনার স্যালুট দিতে হবে না। তো যার জন্য আমি 5 বছর যে এমপি ছিলাম, একদিনের জন্য কোনো এসপি অফিসে যাইনি, মানে সিঙ্গেল ডে। তারপরে পুলিশ হেডকোয়ার্টারে 1 দিন বা 2 দিন গিয়েছি, তাও খুব জরুরি একটা প্রয়োজনে। আর আমার যে গলাচিপা বা দশমিনা থানায় 5 বছরে আমি একদিনও গিয়েছি কিনা আমার মনে নাই, আমার এখনো পর্যন্ত মনে নাই। হয়তো 1 দিন বা 2 দিন কোনো অনুষ্ঠানে, তাদের কোনো অনুষ্ঠানে যেতে পারি, কিন্তু কোনো কাজের জন্য আমি সেখানে যাইনি। তো সেই কারণে আসাদুজ্জামান খান কামালের সঙ্গে পাশাপাশি 5টি বছর সংসদে বসে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক হওয়ার পরেও তিনি মন্ত্রী হয়েছেন, এতে আমার গর্বিত হওয়ার কথা। তারপরে তাকে ফোন করার কথা, 2-4টা তদবির করার কথা, কিন্তু আমি কখনই সেই জিনিসগুলো, আমার দরকারই হয় না। আমার কাছে কেউ কোনো তদবিরের জন্য আসলে আমি বলি আমি চিনি না, জানি না, আমার সাথে কারো সম্পর্ক নেই, আমি বিএনপি করি ইত্যাদি বলে আমি কাটিয়ে যাই। আর যে জিনিসটা আমি জানি যে পুলিশের লোক বা আর্মির লোক, এদের মেজাজ খুব গরম থাকে। আর স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হন, তার মেজাজ আরও গরম থাকে, কেননা সমস্ত পুলিশ তাকে স্যালুট মারে। তো সেক্ষেত্রে
এই ধরনের পদপদবীধারী লোকদের থেকে দূরে থাকি, এদেরকে নিয়ে ভিডিও আমি তেমন একটা করি না, কথাবার্তা খুব সতর্কতার সাথে বলি। তো যাই হোক, তো সেই দিক থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব, তাকে নিয়ে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, এরপরে এটা বোধহয় দ্বিতীয় ভিডিও। তো এটা করার পেছনে কারণ আছে। কারণটা হলো যে তিনি একজন ঠান্ডা মেজাজের মানুষ, ঠান্ডা মস্তিষ্কের মানুষ, হিসাব করে কথা বলা একজন মানুষ। এইভাবে তিনি একটি সুনাম অর্জন করেছেন। তো সেখানে বেনজির সাহেবকে নিয়ে এবং আসার সাহেবকে নিয়ে তাকে খুবই বিব্রতকর প্রশ্ন করা হয়েছে যে তার অধীনস্থ এই লোকগুলো যে অপকর্মগুলো করেছে, অন্যায় করেছে, এই কারণে তিনি পদত্যাগ করবেন কিনা। সাংবাদিকদের এই প্রশ্নে সাংবাদিকরা তো আসলে কথা বলতে বলতে অনেক সময় সুযোগ পেলে অনেক কথাই বলেন। তো এই প্রশ্ন করার কারণে আমার কাছে মনে হচ্ছে যে জনাব আসাদুজ্জামান খান কামাল তিনি খেই হারিয়ে ফেলেছিলেন, ধৈর্য হারিয়ে ফেলেছিলেন এবং পদত্যাগ করার কথা শুনে তার মাথা ঠিক ছিল না, এবং এই কারণে তিনি নজিরবিহীনভাবে কিছু কথাবার্তা বলেছেন। আমি বিনয়ের সাথে বলছি জনাব কামালকে যে এই কথাগুলো বলা তার ঠিক হয়নি, এর সাথে আরও অনেক ভালো কথা তিনি বলতে পারতেন। তিনি যেমন বলেছেন যে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এটা এখনও প্রমাণিত হয়নি, প্রমাণিত না হওয়া পর্যন্ত আমরা এটা বলতে পারি না, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। তো যাই হোক, এই কথাগুলো তার বলার দরকার নেই যে এটা আমার বিষয় নয়, আমি অবশ্যই পদত্যাগ করব। আমি হলে তাই বলতাম, আমি অবশ্যই পদত্যাগ করব যদি এই যে তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো লিঙ্কেজ থাকে। এখন একজন লোক তার অনেক ব্যক্তিগত কর্ম থাকতে পারে, এখন কোনো প্রাতিষ্ঠানিক কর্ম, অর্থাৎ আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এই ক্ষমতার বলা, আমার প্রতিষ্ঠান, এই সব কিছু মিলিয়ে তার সঙ্গে আমার যদি আমার একটা লিঙ্কেজ থাকে, দহরম মহরম সম্পর্ক থাকে, অবশ্যই আমি পদত্যাগ করতে পারবো যদি তিনি দোষী সাব্যস্ত হন এবং আমার সঙ্গে সেই দোষের কোনো অংশ থাকে। তাছাড়া আমাকে এই ধরনের প্রশ্ন আপনি কেন করবেন? বাংলাদেশে তো এই কালচারটা এখনো হয়নি যে একেবারে স্বরাষ্ট্র আইজি সাহেব অন্যায় করেছেন এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন, অথবা ওসি অন্যায় করেছেন আইজি সাহেব এসপি সাহেব পদত্যাগ করবেন। এই কালচারটা এখনো বাংলাদেশে হয়নি। তো যেটা হয়নি সেটি কেন প্রশ্ন করছেন? এই প্রশ্ন করলে কিন্তু মানে যাকে বলা হয় সাংবাদিকরা বিব্রত হতেন, বা সাংবাদিকদের বলতেন যে আপনাদের একজন মফস্বল সম্পাদক বা অন্য যে কোনো একটা রিপোর্টার যদি একটা অন্যায় করেন, এই জন্য কি সম্পাদক, বাংলাদেশে কোনো সম্পাদক পদত্যাগ করেছেন? হ্যাভ ইউ এনি সিঙ্গেল ইনস্ট্যান্স? এটা অন্য দেশে আছে, আপনাদের দেশে আছে কিনা? তো যে দেশে বাংলাদেশে কোনো কিছুই নেই, সেটা আমাকে কেন আপনি এই ধরনের প্রশ্ন করছেন? ফ্রেন্ডলি তিনি এই কথাগুলো বলতে পারতেন। তো যাই হোক, তিনি তার নিজেকে সেভ করতে পারতেন এবং তার সততা যেটি প্রমাণিত এবং যেটি জনগণ বিশ্বাস করে, এটিকে তিনি এই যে তার যে কথাবার্তা, বেনজির সাহেবের সঙ্গে তার যে কথাবার্তা, আসাদ মিয়ার সাথে তার যে কথাবার্তা, তাদের পক্ষে বা ছাপাই গাইতে যাওয়া, এটার ফলে দেখা যাচ্ছে তিনি নিজেও আবার নতুন করে অনেকের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন এবং তার এই কথাগুলো টেলিভিশনে রীতিমতো ভাইরাল হয়ে গেছে এবং সামাজিক মাধ্যমে এটা নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে। এই জন্য অনাগত দিনে এরকম সমস্যা আরও আসবে, সিটিং পুলিশ কর্তাদের বিরুদ্ধে আসবে, বিকজ যেটা শুরু হয়েছে এটা ভাইরাসের মতো। এ কারণে দুর্নীতি আসলে হচ্ছে, দুর্নীতি করা হচ্ছে, কেউ ধরা পড়ছে, কেউ পড়ছে না। তো যেহেতু এই দুর্নীতি নিয়ে একটা চাঞ্চল্যকর পরিবেশ পরিস্থিতি ঘটে যাচ্ছে, তো কাজেই এগুলো চলতে থাকবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অনাগত দিনে এরকম আরও অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, সাবেক আমলাদের সম্পর্কে অথবা বর্তমানে যারা কর্মরত রয়েছে তাদের সম্পর্কে। কাজেই তার যদি একটা মানসিক প্রস্তুতি না থাকে এবং তিনি যদি কেবল সাফাই গাইতে থাকেন যে এখন সিটিং কোনো ডিআইজির বিরুদ্ধে যদি কোনো, অনেক পুলিশ কর্মকর্তা, বরিশালের ডিআইজি বিরুদ্ধে অনেক কথা আসছে, গৌতম নামে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আসছে, তারা এখনও সিটিং আছেন। তো তাদের ব্যাপারে যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয় তাহলে তিনি কি জবাব দেবেন? এবং সেই জবাবের জন্য যদি তার প্রস্তুতি না থাকে, টেকনিক্যাল নোহাও না থাকে এবং তিনি যদি সাবলীল না হন এবং কিছু কিছু ক্ষেত্রে তাকে কিন্তু অ্যাকশনেও যেতে হবে, এবং তিনি এই কাজগুলো আদৌ করতে পারবেন কি পারবেন না সেটা পরের ব্যাপার, কিন্তু প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে তাকে এই ব্যাপারে একটা স্থির সিদ্ধান্ত নিতে হবে, অথবা তাকে প্রেস এবং মিডিয়া অ্যাভয়েড করে চলতে হবে। আদারওয়াইজ এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে পদটি, এই পদটি অতীতে কিন্তু বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে ভুগিয়েছে
সেই স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন নাসিম সাহেব, তাকে ভুগিয়েছে। বিএনপির ছিল মতিন সাহেব, তাকে ভুগিয়েছে। আব্দুল মতিন সাহেবকে ভুগিয়েছে। তারপরে আরও অনেকে ভুগিয়েছে, মহিউদ্দিন খান আলমগীর সাহেবকে ভুগিয়েছে। তো সেক্ষেত্রে তিনি এখনো পর্যন্ত ওই তালিকার মধ্যে পড়েননি। তো কাজে তাকে এই যে একটা টারমাইল অবস্থা চলছে পুলিশকে নিয়ে, এখানে তাকে খুবই সতর্ক হতে হবে। এবং সেই সতর্ক যদি তিনি না হন, তাহলে এই যে তার যে সাফাই গাইলেন তিনি, এটি তার জন্য ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে না। পুলিশে একজন ডিআইজি, মিজান নামক একজন ডিআইজি নজিরবিহীন দুর্নীতি করেছে, অপকর্ম করেছে, তিনি এখন জেলে আছেন। এখন বাকি দুইজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আসছে যারা রিটায়ার্ড, তারপরে অ্যাটলিস্ট 3 থেকে 4 জন কর্মকর্তার বিরুদ্ধে একটা ঢালাওভাবে আসছে যারা এখনো কর্মরত আছেন। প্রদীপের ঘটনা বাদ, এরপরে বেনজিরের পন্থী অন্তত পক্ষে 2 ডজন, অর্থাৎ 24 থেকে 25 জন কর্মকর্তা বড় গুরুত্বপূর্ণ পদে আছে। তাদের প্রতিপক্ষরা এদের বিরুদ্ধে নানা রকম উস্কানিমূলক তথ্য উপাত্ত দিয়ে ফেসবুকে, তারপর শেষ অন্যান্য সামাজিক মাধ্যমে বলছে যে ওর অমুক আছে, ওর অমুক আছে, ও বেনজিরের টাকা কালেকশন করতো, ও জমি দখল করতো, ইত্যাদি ইত্যাদি। এটা পুলিশ বাহিনীর জন্য খুবই বিব্রতকর। আবার যারা এই বেনজিরপন্থী বলে পরিচিত, তারা আদৌ বেনজিরপন্থী কিনা আমি জানি না, তবে এদেরও তো একটা ক্ষমতা আছে, এদেরও একটা বলয় আছে। এরা আবার করছে কি, এই বেনজির সাহেবের যারা এন্টি গ্রুপ রয়েছে, আপনারা সবাই জানেন, যারা এখন তুলনামূলকভাবে বেটার পজিশনে আছেন, তো তাদের দুর্নীতি, তাদের পার্সোনাল লাইফ, তাদের কথা, তাদের টেলিকমিউনিকেশন, তারা কোথায় কী করেছে, ধনসম্পত্তি কোথায় কী করেছে, দেশে দেশের বাইরে, এগুলোও কিন্তু একেবারে দুর্গন্ধের মতো সামনে চলে আসবে খুব দ্রুত, এখন খুব বেশি সময় নেবে না। তো মিস্টার কামালকে এই জিনিসগুলো বুঝতে হবে যে মানে পশ্চিম আকাশে কিন্তু সিঁদুরে মেঘ দেখা দিয়েছে। আমি পূর্ব আকাশে বললাম না, পশ্চিম আকাশে। এর কারণ হলো, পূর্ব আকাশে যখন সিঁদুর মেঘ দেখা দেয় এবং সেটি যদি সকালের সূর্য হয়, তাহলে সারাটা দিন তার হাতে থাকে। আর পশ্চিম আকাশে যদি সিঁদুরে মেঘ দেখা দেয়, এরা বেশিরভাগই এই সিঁদুর মেঘটা অস্তগামী সূর্যের হয়। পূর্ব আকাশের সিঁদুরে মেঘটা হয় হলো উদয়, সূর্য উদয় হবে এই মেঘ। আর পশ্চিম আকাশের যে সিঁদুরে মেঘ, এটা হলো সূর্য অস্ত যাওয়ার পূর্ব লক্ষণ। তো কাজেই এই যে মেঘগুলো, দুর্নীতির যে মেঘগুলো জমা হচ্ছে, এগুলো কি পূর্ব আকাশের মেঘ না পশ্চিম আকাশের মেঘ, এটি বোঝার ক্ষমতা অবশ্যই জনাব আসাদুজ্জামান খান কামালের আছে, এবং সে অনুযায়ী তিনি সতর্ক হবেন, ভালো থাকবেন এবং আরও ভালো করবেন, এই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।